মিলিয়ন পরিমাণ সেল থাকতে পারে এবং একটা অ্যানিমাল সেলের সাইজ হচ্ছে 10 to 100 মাইক্রোমোলার। যারা মাইক্রোমোলার সম্পর্কে আইডিয়া নাই, মাইক্রোমোলার হচ্ছে যদি 1 মিটারকে যদি 10 লাখ দিয়ে ডিভাইড করো যে সংখ্যাটা হয় সেটাই। সো আমি জাস্ট বোঝাইতে চাচ্ছি যে একটা হিউম্যান সেল হাউ মাইক্রোস্কোপিক, হাউ স্মল ইট ইজ। এবং একটা সেলের মাঝখানে, অনেক অর্গানের মাঝখানে নিউক্লিয়াস হচ্ছে একটা অর্গানেলস। তাহলে বুঝতেই পারতেছো একটা সেল যেখানে একটা মাইক্রোস্কোপিক, একটা নিউক্লিয়াস কতটুকু মাইক্রোস্কোপিক। তো আমাদের শরীরে অনেক সেল আছে, তার মধ্যে আরবিসি, রেড ব্লাড সেল, এটাও সেল, কিন্তু এটা একটা এক্সেপশনাল, এটার মধ্যে কোনো নিউক্লিয়াস নাই। এটা ছাড়া প্রায় সব সেলের মধ্যেই আমাদের নিউক্লিয়াস আছে। এবং এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়াল, টোটাল অ্যামাউন্ট অফ জেনেটিক ম্যাটেরিয়াল, এটাকে আমরা বলতেছি হচ্ছে জেনোম। এবং এই জেনেটিক ম্যাটেরিয়াল বা এই জেনোমের মধ্যে আসলে জেনেটিক ব্লুপ্রিন্ট অফ অ্যান অর্গানিজম থাকে, যেটাকে জীবনের রহস্য আমরা বলতেছি। তো কিভাবে এই একটা স্মল অর্গানেলসের ভিতরে এই ডিএনএ মলিকিউলগুলো অর্গানাইজ থাকে? অ্যাকচুয়ালি আমাদের শরীরের ভিতরে 23 জোড়া ক্রোমোজোম আছে, যার মধ্যে 1 জোড়া ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে এই ডিএনএ ম্যাটেরিয়ালগুলো স্পাইরালি তার মধ্যে থাকে এবং কোনো নির্দিষ্ট পরিমাণ ডিএনএ ম্যাটেরিয়াল, স্পেসিফিক অংশ যদি কোনো একটা নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট প্রোটিন কোড করে অথবা প্রোটিন তৈরি করে, তাকে আমরা বলি জিন। তো আমি এই টক থেকে এটাই বোঝাতে চাচ্ছি যে ডিএনএ হচ্ছে আমাদের ইউনিট এবং ডিএনএ একটা পার্ট হচ্ছে জিন, এবং সে জিনের একটা স্পেসিফিক কাজ আছে, সেটা হচ্ছে প্রোটিন তৈরি করা। এখন ডিএনএ কিভাবে তৈরি হয়? ডিএনএ এর বিল্ডিং ব্লক হচ্ছে নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইডের মধ্যে আমরা জানি একটা 5 পেন্টোজ সুগার থাকে, এর মধ্যে একটা বেস থাকে যেটাকে অ্যাডিনিন অথবা থাইমিন অথবা গুয়ানিন অথবা সাইটোসিন হইতে পারে, যে কোনো একটা বেস, এবং ফসফরিক অ্যাসিড থাকে। তো সবার প্রথমে একটা বেস, নাইট্রোজেনের যে বেস বললাম A, T, G or C, তার সাথে একটা সুগারের প্রথমে কনডেনসেশন রিঅ্যাকশনের মাধ্যমে একটা কমপ্লেক্স তৈরি হয়, এবং সেই কমপ্লেক্সের সাথে যখন ফসফেট বা আবার কনডেনসেশন রিঅ্যাকশন করে, তখন একটা নিউক্লিওটাইড তৈরি হয়। এরকম একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে যখন ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে, তখন তারা একটা নিউক্লিক অ্যাসিড চেইন তৈরি করে। সো ডিএনএ ইজ এ ডাবল হেলিক্স, মানে দুইটা স্ট্র্যান্ড থাকে। তো আমরা একটা স্ট্র্যান্ডের কথা যদি চিন্তা করি, এখানে আমরা দেখতে পাই যে আমাদের যে সুগার এবং ফসফেট, এরা কি করে তখন ব্যাকবোন তৈরি করে, এবং আমাদের ভেতরের দিকে থাকে আমাদের ATGC, যে আমাদের বেসগুলো দ্বারা। আমরা যদি এই পিকচারে দেখি, যে তাহলে আমরা দেখতে পাই এই যে A এবং T এবং C এবং G, তাদের মাঝখানে আবার হাইড্রোজেন বন্ড ফর্ম করে, এবং তার কারণেই এই যে ডিএনএ ডাবল হেলিক্স, এই ডাবল হেলিক্সের স্ট্রাকচারটা তৈরি হয়। তো আমাদের বায়োলজির ক্ষেত্রে এই স্ট্রাকচার এবং এই বন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো কারণে যদি এইখানে টি এর জায়গায় সি চলে যায়, তাহলে তাদের মধ্যে এই বন্ড তৈরি হতে পারে না, এবং তৈরি না হলে এই যে কনফর্মেশন, ডাবল হেলিক্স কনফর্মেশন, এটা ঠিক মতো তৈরি হতে পারে না। তো একটা ক্রোমোজোমের ভিতরে থাকে তোমার ডিএনএ ম্যাটেরিয়াল, স্পেসিফিক অ্যামাউন্ট অফ ডিএনএ ম্যাটেরিয়াল তার স্পেসিফিক একটা প্রোটিন তৈরি করে। তো আমাদের এই যে ডিএনএ ম্যাটেরিয়াল, এই ডিএনএ ম্যাটেরিয়ালের সবটুকুই কি কোনো ইনফরমেশন ক্যারি করে, নাকি একটা স্পেসিফিক কোনো পার্ট সেটা তোমার ইনফরমেশন কেয়ার করে? আসলে আমাদের ডিএনএ ম্যাটেরিয়ালের ভিতরে এখানে যেমন ব্লু পার্ট যেটা, সেটাকে দেখানো হয়েছে, এই যে পার্টটা, এটাকে বলা হয় এক্সোম, যারা অ্যাকচুয়ালি কোড করে ফর দ্য তারা ইনফরমেশন কোড করে, এবং তারা পরবর্তীতে আসলে প্রোটিন ফরমেশনে হেল্প করে। কিন্তু দুইটা এক্সোনের মাঝখানে আবার কি থাকে, তোমার নন কোডিং রিজিয়ন থাকে, যারা নরমালি এরকম অ্যামাইনো অ্যাসিডের জন্য কোনো কিছু কোড করে না, তাদেরকে বলা হয় ইন্ট্রন। তো আমাদের লাইফ সায়েন্সে একটা টার্ম আছে সেন্ট্রাল ডগমা, যেখানে ডিএনএ থেকে তোমার প্রোটিন তৈরি হয়, তার মাঝখানে দুইটা প্রসেস হয়, একটাকে বলা হয় ট্রান্সক্রিপশন আর একটাকে বলা হয় ট্রান্সলেশন। তো আমি এই টোটাল প্রসেসটাকে একটা বার কোডিং
বা আমরা অনেকে যেমন একটা শপিং মলে যাই, সেখানে আমরা দেখি যে বারকোডিং কিভাবে একটা বারকোডকে তোমার রিড করে। তো আমরা ধরি যে একটা ডিএনএ ম্যাটেরিয়ালের মধ্যে তোমার এরকম একটা বারকোডিং থাকে। এই বারকোডিংটা এরপরে ডিএনএ ম্যাটেরিয়াল যখন আরএনএ তৈরি হয়, ম্যাচিউর আরএনএ, তখন সেই সময় কি করে আমাদের যে ইন্ট্রন, যেটা নন কোডিং আরএনএ, নন কোডিং যে রিজিয়নটা, সেটাকে স্প্লাইস করে ফাইনালি অনলি কোডিং রিজিয়নগুলো জোড়া হয়। এটাই হচ্ছে তোমার ফাইনাল যে ম্যাচিউর আরএনএ তৈরি হয়। তো ডিএনএ যখন তোমার ডিএনএ থেকে যখন ম্যাচিউর আরএনএ তৈরি হয়, তখন এই এমআরএনএ কি করে, এই যে তোমার দাগগুলোকে এটাকে একটা সংখ্যা দিয়ে রিড করে। সাপোজ যেটা তোমার নর্মাল আমাদের যে বারকোডিং রিডার, সেটা এরকম করে। এরপরে এই বারকোড যখন তোমার বারকোড রিডার যখন এই বারকোডটাকে রিড করে তোমার দোকানে, এই নাম্বারে এগেনস্টে তোমার ওই দ্রব্যের মূল্য তালিকা লেখা থাকে আর কি। যেমন তুমি যদি মনে করো এটা যদি একটা চিনির বক্সের ভিতরে হয়, মেবি এটা 20 টাকা কেজি, সাপোজ এরকম। তো ওরকম এমআরএনএ কি করে তোমার এরকম একটা সংখ্যা দিয়ে এটাকে রিড করে, এবং ফাইনালি এটা একটা যেটার জন্য কোড করা থাকে, সাপোজ এটা অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের জন্য কোড করা থাকে, সেটা সে তোমার ইনফরমেশনটা ট্রান্সলেট করে। সো আমাদের ফাইনাল প্রোডাক্ট হচ্ছে প্রোটিন অথবা অ্যামাইনো অ্যাসিডের যে চেইন, সেটা। আন্ডারস্ট্যান্ড? ওকে। তো আমরা তো এতক্ষণ দেখলাম যে স্বপ্ন বা শপিং মল যেখানে যাও, সেখানে বারকোডিং কিভাবে কোড করা থাকে দাগ দিয়ে। তা আমাদের জিনের ক্ষেত্রে বা আমাদের ডিএনএ বা আরএনএ ক্ষেত্রে যে কোডিং গুলা, যে দাগগুলা, সেগুলো হচ্ছে এরকম। এটা হচ্ছে একটা ট্রিপলেট, 3টা বেস দিয়ে তৈরি, এবং আমাদের শরীরের ভিতরে যতগুলা প্রোটিন আছে, মোস্ট অফ দ্য প্রোটিন দেখা যায় যে 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত, এবং এই 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য 64 এরকম ট্রিপলেট কোর্স আছে। তার মানে এমনও হয় যে একটা অ্যামাইনো অ্যাসিড, সাপোজ প্রোলিন, এর জন্য এই যে ট্রিপলেট কোডন 4টা এরকম কোড, সেটা কি করতে পারে, এটাকে ট্রান্সলেট করে প্রোটিন বানাইতে পারে। এখন প্রবলেম হচ্ছে, যদি আমাদের এরকম বেজের মধ্যে প্রবলেম হয়, তাহলে কি হইতে পারে? কেন এত ইম্পর্টেন্টলি আমরা এই বেজের কথা বলতেছি? সাপোজ এটা হচ্ছে একটা রিডিং ফ্রেম। রিডিং ফ্রেম মানে হচ্ছে মনে করে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ, তার মধ্যে এটিজিসি বা বেসগুলা ক্রোনোলজিক্যালি সাজানো আছে। তো ন্যাচারালি যখন কোনো প্রোটিন তৈরি হয়, একটু আগে আমরা যে কোড দেখলাম, এই কোডের একটা কোডনের নাম হচ্ছে AUG বা মিথিওনাইন, যেটাকে আমরা স্টার্ট কোডন বলি। আমাদের শরীরের যত পরিমাণ প্রোটিন যে কোনো জিনই যখন তৈরি করে, তখন সেটা স্টার্ট অ্যাকচুয়ালি হয় হচ্ছে তোমার মিথিওনাইন দিয়ে। এরপরে কোন একটা জিন হয়তো 5 KB বড়, কোন একটা জিন হয়তো 10 KB বড়, যেখানে যে এটা স্টপ করতে হবে, সেখানে আসলে এরকম 3টে স্টপ কোডন আছে, যে তার যে কোনো একটা স্টপ কোডন সেখানে আসে। তো মনে করো এখানে 1 2 3 4 5 6 7 8 8টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হবে একটা প্রোটিন। এই প্রোটিনের জন্য যে রিডিং ফ্রেম এখানে আছে, তো মিথিওনাইন স্টার্ট কোডন এটা স্টার্ট করছে ট্রান্সলেশন। কোনো কারণে যদি সেকেন্ড কোড দেখো, যে এখানে জিজিসি ছিল, সেই জিজিসি কোড করে গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিডের জন্য। কোনো কারণে যদি এই সি সাবস্টিটিউট হয়ে এ হয়, তাহলে দেখা গেছে ওইটাও গ্লাইসিনের জন্য কোড করে। এই ধরনের মিউটেশন বা চেঞ্জের আমাদের নর্মালি হেলথ কোনো প্রবলেম হয় না। কিন্তু তৃতীয় নাম্বার অ্যামাইনো অ্যাসিডের যে কোড, এটা দেখো যে এখানে 3টা এ ছিল, কোনো কারণে যদি মাঝখানের এটা তোমার রিপ্লেস হয়ে টি হয়ে যায়, তাহলে দেখা গেছে আগে যেখানে লাইসিন ছিল, এখন সেখানে আইসোলিউসিন হইতেছে, অন্য একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হইতেছে। But this is very important for human disease, especially for the mutation, যেটাকে আমরা বলতেছি। কারণ হচ্ছে এটার ট্রান্সলেশনের ফলে যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়ার যে প্রোটিন তৈরি হওয়ার কথা, তার একটা স্পেসিফিক কনফরমেশন আছে। কোনো কারণে যদি লাইসিন আইসোলিউসিন হয়ে যায়, তাহলে প্রোটিনের সেই কনফরমেশনটা আর থাকে না। এটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম। তো আমাদের শরীরে এরকম প্রচুর পরিমাণ প্রোটিন আছে, যেগুলো কি করে তোমার এনজাইম তৈরি করে, এনজাইম ইটসেলফ অথবা হরমোন তৈরি করবে। এনজাইম ইটসেলফ ইজ এ প্রোটিন, হরমোন ইটসেলফ ইজ এ প্রোটিন। তো সাপোজ আমরা একটা প্রোটিনের কথা বলি, ধরি এটা একটা এনজাইম। এনজাইমকে যদি আমরা লকের সাথে বা একটা তালার সাথে চিন্তা করি, আর একটা চাবিকে যদি আমরা সাবস্টেট, এনজাইমের সাবস্টেট হিসেবে চিন্তা করি,
নরমালি এনজাইমের মধ্যে একটা তোমার এনজাইমের সাবস্টেন্স বাইন্ডিং সাইট অথবা লকের মধ্যে একটা স্পেসিফিক রিজন থাকে যেখানে যে তোমার তার চাবি কি করবে তোমার অ্যাটাচ হবে, তাই তো? তো কোনো কারণে যদি এই কনফার্মেশন এখানে যেখানে যে অ্যাটাচ হবে এই কনফার্মেশন যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা কি পসিবল যে এই চাবি এটার সাথে অ্যাটাচ হবে এবং তালা খুলবে? এটা পসিবল না। সেটাই হচ্ছে এই ধরনের মিউটেশনের রেজাল্ট, যে কখনো কখনো দেখা যায় যে এই যে অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হইলো সেটা টোটাল প্রোটিনের কনফরমেশনকে চেঞ্জ করে দেয়, যার কারণে সে তার প্রোডাক্ট তৈরি করতে পারে না বা সে ফাংশনাল থাকে না। নেক্সট মিউটেশন, দিস ইজ মাচ মোর ইফেক্টিভ মিউটেশন। যেমন আমি বলছি যে 8 নাম্বার জায়গায় এসে একটা স্টপ কোডন দিবে, কোনো কারণে 4 নাম্বার যে ট্রিপলেট আছে 4 নাম্বার পজিশনে টিএটি, যেটা নরমালি থাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, কোনো কারণে যদি তার 3 নাম্বার যে বেস টি এটা সাবস্টিটিউট হয়ে এ হয়ে যায় টিএএ, which is similar to stop codon, তাহলে কি হবে? এই অ্যামাইনো অ্যাসিডটার প্রোডাকশন এখানে বন্ধ হয়ে যাবে, প্রোটিন প্রোডাকশন। তারপরে কি হবে যে যেখানে 8টা অ্যামাইনো অ্যাসিড মিলে একটা প্রোটিন হওয়ার কথা ছিল, এখন 4টা অ্যামাইনো অ্যাসিড মিলে একটা প্রোটিন হবে, যে প্রোটিনটা আমরা যে প্রোটিনটা রিয়েল প্রোটিন যেটা আমরা আশা করতেছি সেটা ফর্মেশন করতে পারবে না, এবং সে তার ওইরকম স্পেসিফিক যে কনফরমেশন সেটা সে দিতে পারবে না, যার কারণে যেটা হবে এই প্রোটিনটা হয়তো শরীর ডিগ্রেডেট করে দিবে, যার কারণে আমাদের যে অনেক সময় এমন অনেক ডিজিজ আছে যে এরকম মিউটেশন আগে চলে আসে, প্রোটিনটা ঠিক মতো প্রোটিন তৈরি করতে পারে না, শরীর আর কি করবে, শরীর তখন এটাকে ডিগ্রেডেট করে ফেলে। So this is the effect of mutation অথবা এই base pair, why this base is very important. Okay. তো আমি কিছু ল্যান্ডমার্কস দিয়ে শুরু করি হিউম্যান জিনোম প্রজেক্টের আগে, যে 1865 সালে মেন্ডেল সর্বপ্রথম উনি বলে যে জিন কি করে ট্রেড ক্যারিড করে, অথবা জিন যে কোনো একটা ক্যারেক্টার কোড করে। সাপোজ একটা জিন আছে, সেই জিন হয়তো তোমার চোখের রং কালো হবে কিনা অথবা নীল হবে কিনা অথবা তোমার চুল কোকড়া হবে কিনা, সবকিছুই আসলে এই যে একটা ক্যারেক্টার সবকিছুই আসলে জিন কন্ট্রোল করে। এরপরে 1869 সালে মেস্টার সে সর্বপ্রথম ডিএনএ ম্যাটেরিয়াল ডিসকভার করে এবং তার নাম দেয় নিউক্লিন, যদিও 1874 সালে এটার নাম নিউক্লিক অ্যাসিড পরবর্তীতে চেঞ্জ করা হয়। এরপরে 1918 থেকে 1926 পর্যন্ত মুলার সে প্রথম বলে যে the gene constitutes the basis of life and evolution, সে প্রথম বলে